আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে তোমরা শিখতে পারবে রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির ব্যবহারিক খাতা লেখার নিয়মকানুন, যেখানে আমি তোমাদেরকে ইন্ডেক্স থেকে শুরু করে সব কিছু বুঝিয়ে দিব, কোথায় কোন পেজে লিখতে হয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কষ্ট হবে না। এসএসসি যারা 2022 পরীক্ষার্থী আছো, তোমরা খুব উপকৃত হবে। চলো আমরা শুরু করছি। এর আগে আমার আরও কয়েকটা পর্ব গিয়েছে, যেখানে আমি বায়োলজি, তারপর হায়ার ম্যাথ এবং ফিজিক্সের ব্যবহারিক খাতা দেখানো হয়েছে। তোমরা যারা না পেয়ে থাকো, এই চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে, দেখে নিতে পারো। আর নিজেরা শেখো, অন্যকে শেখার সুযোগ দাও, শেয়ার করো। এইরকম একটা খাতা তোমরা কিন্তু যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবে। হ্যাঁ, তো খাতাটা খুব স্মুথভাবে লিখবে, যেখানে কোনো কাটাছেঁড়া করা যাবে না। ব্যবহারিক খাতা তো বোঝোই, যেখানে কাটাছেঁড়া করা যায় না। চলো আমরা দেখছি কিভাবে লিখতে হয়। এখানে কিছু কিছু খাতা আছে যা কিনা একদম আঠালো, যা খোলা যায় না, ওগুলো কিনবে না। পেজ আকারে থাকে, যা কিনা তুমি এরকম বেঁধে রাখতে পারবে। ধরো কোনো কারণে তোমার এটা ভুল হলো, তখন তুমি ওই পেজটা ছিঁড়ে ফেলে দিতে পারবে। বাট তুমি যদি ওই জোড়া লাগানো খাতাটা কেনো, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারো। হ্যাঁ, এইভাবে খুলবে একটা একটা পেজ করে। তোমরা চিত্র আঁকার সময় যা করো, অনেকে দেখো চিত্র আঁকার সময় এই পেজগুলো আলাদা না করে একসাথে আঁকা শুরু করো, এটার উপর রেখে লেখা শুরু করো। আসলে তা ঠিক নয়, কারণ পরবর্তী পেজে স্পট পড়ে যায়। আর আরেকটা কথা বলি, অনেকে এটা জেল পেন দিয়ে লেখার চেষ্টা করে, ভুলেও তা করবে না। আমাদের যে নর্মাল কলমগুলো আছে, ম্যাটাডোর বলতে পারো, তোমার আরও আছে নর্মাল জেল পেন ছাড়া, ওগুলো দিয়ে আঁকবে। হ্যাঁ, ওগুলো দিয়ে লিখবে। কেন নয়, এই যে পরবর্তী পেজে এটা জেল পেন দিয়ে লেখা আমি তা সাজেস্ট করি না। দেখো, এই যে ভেতরে এক পেজ থেকে আরেক পেজে এই প্রবলেমটা হয়ে যেতে পারে। সো তোমরা এটা করবে না। এই দেখো অবস্থা, হ্যাঁ, এটা করবে না। দেখা গেছে দীর্ঘদিন খাতাটা রেখে দিতে পারবে, তা না হলে এই দেখো অবস্থা কি হচ্ছে। এটা করা যাবে না, জেল পেন দিয়ে লেখা যাবে না। হ্যাঁ, এসো, এই যে পেজটা এটা দেখছো, এটা কিন্তু ইন্ডেক্স। হ্যাঁ, এই যে ইন্ডেক্সটা লেখার নিয়ম কি দেখো, এখানে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে। এটা হলো তোমাদের আমাদের যে সরকার কর্তৃক আমাদের যা কাজ দিয়েছেন এই ম্যাথগুলো করার জন্য, এই কাজটা এটা সিরিয়াল ভিত্তিক লেখা হয়েছে। আর এই যে দেখো পেজ নং, কত থেকে কত পেজে এই কাজটা আছে। তোমার টিচার প্রথমত তোমার ইন্ডেক্সটা চেক করবে, যে তুমি এই যে পরীক্ষণটা, কি পরীক্ষণের নাম দেখো তো, বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা। এই যে পরীক্ষাটা তুমি কত পেজ থেকে কত পেজ পর্যন্ত দিয়েছ, সেটা সহজে বুঝে নিতে পারবে, তাই আমাদের এটা প্রয়োজন। আর সেম প্রত্যেকটা। আর এখানে দেখো, এখানে কিছু ডেটা, এগুলো তোমাদের দরকার নেই। আর এই যে ডেট, এটা নিজে থেকে দেয়া যাবে না। স্কুল কর্তৃপক্ষ তোমাকে যা সিলেক্ট করবে, যে ডেট করতে বলবে, তুমি সেই ডেটই তোমাকে দিতে হবে। ওকে, আমি এবার সামনের দিকে এগিয়ে যাই। দেখো, এই যে আমাদের প্রথম যে পরীক্ষণটা ছিল, আমি তো নিশ্চয় করেছি। দেখো, বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা। এই যে দেখো, এখানে যে চিত্রটা অঙ্কন করা আছে, তোমরা ভালো করে চিত্রটা একটু দেখে নাও। হ্যাঁ, অবশ্যই চিত্র আঁকার পরে তোমরা চিত্রের যে প্রত্যেকটা নাম, বিশেষ করে এই যে নামগুলো, এগুলো কিন্তু ভুল করবে না। হ্যাঁ, এই যে এটা কিন্তু স্ট্যান্ড। হ্যাঁ, তারপর আছে তোমার স্ট্যান্ড, আর এটা কি থার্মোমিটার,
খুব ভালো করে আঁকার পরে সিলেক্ট করতে হবে এগুলো। হ্যাঁ, এই যে এটা একটা ভিকার, ভিকার কি বলো তো, কাচের পাত্র, তারপর এখানে পানি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর আরও কিছু আছে, এই যে তার জালি, তারপরে এখানে আছে ত্রিপদী স্ট্যান্ড, যেখানে এটা তুমি দাঁড় করিয়ে তাপ দিচ্ছ, এই যে এটা কিন্তু তাপের চিহ্ন। হ্যাঁ, বোনসেন, এ হলো বার্নার, আগুনের যে বার্নারটা সেটা দেওয়া হয়েছে। এই যে তারপরে এটা 1 নং ভিকার, 2 নং আর হলো 3 নং ভিকার। চিত্র কিন্তু ভুলেও ভুলবে না এই নামটা লিখতে। হ্যাঁ, বিভিন্ন তাপমাত্রায় কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কণার ব্যাপন হার। হ্যাঁ, এই যে দেখো এভাবে সুন্দর করে এঁকে নিয়ে তাপ দিতে থাকবে। ক্লিয়ার? চিত্রটা আঁকবে সরু পেন্সিল দিয়ে, যেখানে ওভার রাইটিং করা যাবে না। ওকে, আসলে টিচাররা এটাই দেখে তার খাতাটা কতটা ফ্রেশ আছে। এই যে দেখো ছবিটা একটু ভালো করে দেখে নাও। ওকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার দেখো বিভিন্ন তথ্যগুলো এখানে দেওয়া আছে যা তোমরা অবশ্য জানো। এই যে খাতার মধ্যে পেজ নংটা উল্লেখ করবে, আর তোমার এক্সপেরিমেন্ট যে নংটা সেটা দিবে, পরীক্ষা নংয়ের কথা বলছি। আর আমরা যা পরীক্ষা করব এখান থেকে যে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এখান থেকে শুরু করে এ পর্যন্ত লিখবো। হ্যাঁ, 1 নাম্বার দিব, এটা আন্ডারলাইন করে দিবা। তারপর একটু এগুলোর মধ্যে কিন্তু কোনো কালারিং পেন ইউজ করবে না। ওকে, এবার দেখো মূলনীতি, যন্ত্রপাতি ও রসায়ন দ্রব্য, কার্যপ্রণালী, এগুলো ভালো করে একদম কোনোটা যেন বাদ না পড়ে সুন্দর করে সাজিয়ে লিখবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আমি পরিবর্তন করছি। দেখো এবার তুমি এটা পরীক্ষণ করার পরে কি পাচ্ছ পর্যবেক্ষণ করে, এই যে সেই ডাটা। হ্যাঁ, এই সেই ডাটা যা কিনা তুমি পেয়েছো। এই যে ভিকারে 1, 2, 3 নম্বর থেকে পানির তাপমাত্রা এগুলো ছিল। হ্যাঁ, 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস আর 70 ডিগ্রি সেলসিয়াস গ্যালাস দ্রবীভূত হওয়ার সময়। আর টাইম ছিল 1, 2, 3। হ্যাঁ, এগুলো পর্যবেক্ষণ পরে যা যা একদম। আরেকটা কথা বলি, অনেকে একদম হেজিটেশন করে প্রতিটা লাইনে লাইনে লেখার চেষ্টা করো। বাবা, ভুলেও এটা করা যাবে না। একটু স্পেস থাকতে হবে, ফাঁকা থাকতে হবে, যেখানে টিচাররা মানে তাদের স্যাটিসফাইড হবে তোমার খাতাটা দেখার পর। দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এই যে পেজ নাম্বার দিতে ভুলবে না। আর এক্সপেরিমেন্ট নাম্বার 1ই কিন্তু চলছে, আবার 2 দিয়ে দিও না। হ্যাঁ, এখানে কিন্তু পেজ নং বাড়বে আর এক্সপেরিমেন্ট যে পরীক্ষণ যে নংটা সেম থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার 2 এক্সপেরিমেন্ট আসছে। ওকে, আর এই যে আমি এখন চিত্র নং করব। এই যে এখানে কিন্তু আমাদের একটা পেজ নং দিয়েছে। এখন আমার এক্সপেরিমেন্ট নং, এই যে এখানে আমি 1-এর আরেকটা যে পরীক্ষণ সেটা দিয়ে নিচ্ছি। এই যে দেখো এটা সেম, একটু ভালো করে শুধু চিত্রটা লক্ষ্য করো। বিভিন্ন এই যে মূলনীতি আর কি কার্যপ্রণালী যা যা লাগবে। আর এটা কিন্তু একদম সুন্দর করে তোমার এখানে যা যা উল্লেখ করা আছে। এখানে তুমি কি পেয়েছিলা? স্ট্যান্ড পেয়েছিলে, ত্রিপদী স্ট্যান্ড পেয়েছিলে, তার জালি পেয়েছিলে, তার জালিটা পেয়েছিলে। এই যে এটা কিন্তু জালি জালি দেখতে পাচ্ছ না এটা। হ্যাঁ, থার্মোমিটারটা একটু ভালো করে অঙ্কন করবে যেন নাম্বারগুলো মোটামুটি বোঝা যায়। আর এই যে যা যা, হ্যাঁ, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, থার্মোমিটার, ভিকার ও পানি, বনসেন বার্নার। বার্নারটা দেখো স্পষ্ট যেন তোমার চিত্রটা যেন প্রস্ফুটিত হয়। ওকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর কোথাও ধরো কিছু বুঝতে পারছো না, আসলে এখানে বোঝানোর কিছু নেই। হ্যাঁ, তোমরা আসলে এটা পড়লেই বুঝতে পারবা। আর এই চিত্রটা অঙ্কন করবা। আর আমি তো নামগুলো বলেই দিয়েছি। ওকে, কোথাও কোনো জায়গায় যদি বুঝতে না পারো ওই স্ক্রিনশট মেরে তোমরা আমাকে বলতে পারবা, আন্ডারলাইন করবা, তারপর কমেন্টে ওটা লিখে দিও, আমি অ্যান্সার করার চেষ্টা করব। দেখো তুমি পরীক্ষণ করে কি কি পেয়েছ। পেজ নাম্বার কিন্তু বাড়বে আর পরীক্ষণ নং কিন্তু সেম থাকবে। বারবার বলছি, এই নাম্বারিং করা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু টিচার কিন্তু তোমার কাছ থেকে নাম্বার খাওয়ার অধিকার রাখে। ওকে,
এই যে পর্যবেক্ষণকৃত যে ডাটাটা, এই যে তুমি কি কি পেলে, 3টা ভিকার থেকে তুমি কি কি, ভিকার কিন্তু কাচের পাত্র বলছি, হ্যাঁ, পানির যে তাপমাত্রাগুলো ছিল সেম, হ্যাঁ। ওকে, এগিয়ে যাচ্ছি। এবার আমি পরীক্ষা নং 2 এ চলে যাচ্ছি। এই যে দেখো আমি কিন্তু এই পেজেরই এখানে দিয়ে নিচ্ছি। ওকে, দেখো ভুলবশত কিন্তু এখানে চিত্র এঁকো না। এই যে স্কেল করা আছে দেখতে পাচ্ছ, রোল করা আছে, এগুলোর মধ্যে কিন্তু চিত্র আঁকতে হয় না, অপোজিট পেজে আঁকবে। এই যে দেখো আমার 2, আর এখানে যা যা দেওয়া আছে তোমরা চিত্রটা ভালো করে এঁকে ভুল করেও কেউ যেন এই যে ইন্ডিকেটগুলো করেছে এগুলো যেন আবার না করে রেখে দিও না, ভালো করে চেক দিও এটা করার আগে, হ্যাঁ। এই যে এখানে কি আছে, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ। এই যে অ্যাসিড সুন্দর করে লিখবে, হ্যাঁ, HCl পাশে একটু লিখে দিও, আরও সুন্দর করতে হবে। এই যে এখানে চিত্রটার নাম কি এটা লিখতে যেন ভুলো না, ক্যালসিয়াম কার্বনেট যৌগের সাথে লোগো অ্যাসিড, হ্যাঁ, Cl, এটা কিন্তু অ্যাসিডের সংকেত, হ্যাঁ। সেট বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই গ্যাসকে সংরক্ষণ করার যে পদ্ধতি বা প্রক্রিয়া তা। এই ধাতব কার্বনেট যৌগের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। ক্লিয়ার? এই যে মূলনীতি, প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে। আর এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2 মোল কি যুক্ত হয়েছে, অ্যাসিড, তার সাথে কি হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড আর কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়েছে। এই যে সংকেতটা একটু ভালো করে দিয়ে নিও, কোথাও যেন খটকা না খাও, ভুল করো না যেন। প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, এই যে উপকরণ কোত্থেকে নিয়ে আসছি, এখানে আমি যা যা পরীক্ষার জন্য নিয়েছি সবগুলো, হ্যাঁ, লিখে দিয়েছি। রাসায়নিক দ্রব্যাদি যা যা লেগেছিল, এই যে ক্যালসিয়াম কার্বনেট, লোগো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, এই যে হাইড্রোক্লোরিক যে অ্যাসিডটা HCl এটা, আর পানি উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড, এই আর কি। চলো আমরা এগিয়ে যাই, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পেজ নং খেয়াল করো, পেজ নং পরিবর্তন প্লাস দেখবে যে এক্সপেরিমেন্ট নং যেটা, এটাও কিন্তু এখন পরিবর্তন, খুব সাবধান। এসো আমরা এখন পেজ নাম্বার 9 এ চলে গিয়েছি। এক্সপেরিমেন্ট নাম্বার কিন্তু 2ই চলছে, যে ওই যা যা 1 2 3 করে রোমান সংখ্যায় দিয়ে এগুলো শুধু বর্ণনাগুলো লিখে কখন কি করতে হয় পরীক্ষায় তুমি করছো, আর সেই কাজগুলো এখানে বর্ণনা দিয়েছো। ওকে, আর আমি বলবো এই যে লেখাটা এটা কিন্তু ফাঁকা হয়নি, যেহেতু আমাদের এখানে জায়গা ছিল 1 লাইন করে একটা স্টেপ লেখার পর চেষ্টা করবে 1 লাইন ফাঁকা রাখার জন্য। ওকে, এখানে ফাঁকা দেওয়া হয়নি, হয়তো বুঝতে পেরেছিল যে এখানে জায়গা হবে না। তো এখানে যে তোমরা যখন করবে তখন আমি বলবো 1 লাইন বাদ দিয়ে লেখার জন্য, কারণ স্পেস টিচাররা চায় একটু ফ্রেশনেস, হ্যাঁ। ওকে, এগিয়ে যাই। দেখো এই যে এখানে এক্সপেরিমেন্ট কিন্তু 2 চলছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ধর্ম পরীক্ষা। কার্বন ডাইঅক্সাইডের পরীক্ষার যে ধর্মটা, এটাই যে পরীক্ষাগুলো নিয়েছি। আর পর্যবেক্ষণ পর্যবেক্ষণ কথার অর্থ কি, অর্থাৎ তুমি কি দেখলে সেখান থেকে, আর দেখার পর তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করলে, যেটা কি হতে পারে আর কি হবে না, সেই সিদ্ধান্তটা হলো এটা। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এবার আমরা আরেকটু দেখি এখানে কি আছে। পেজ নং 11 আর এক্সপেরিমেন্ট নাম্বার কিন্তু 2ই আছে, ওখান থেকেই ওই পেজটাই কিন্তু এখানে আসছে, হ্যাঁ। এটা এই যে 4 5 এভাবে আসছে, হ্যাঁ। ওকে, হ্যাঁ বন্ধুরা, দেখো এখনো কিন্তু আমাদের 2 নং পরীক্ষণ শেষ হয়নি, 12 নম্বর পেজে চলে এসেছি। এবার দেখো লেখাগুলো স্পষ্ট করতে হবে। আর আরেকটা কথা বলছি, তোমরা যখন এই যে স্কেলগুলো করবে ভুলেও কিন্তু কলম দিয়ে করবে না, কারণ মোছামুছি হলে এই যে পেজ নং, এক্সপেরিমেন্ট নং, এগুলো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, কেননা ভুল তো হতেই পারে। তো আমরা মুছে নেব।
এই যে দেখো, এই যে দেখো ব্যাখ্যা সহ ফলাফল, আমি ওইটা থেকে কি কি পেলাম আর কি কি পাইনি, যে দেখো কি কি পেয়েছি আর কি কি পাইনি। ধাতব কার্বনের যৌগগুলো কি কি এখানে দেওয়া আছে। হ্যাঁ, ধাতব কার্বনের যে যৌগগুলো প্রত্যেকটা ভালো করে এখানে দেওয়া আছে, ভালো করে লিখেছে, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম, প্রত্যেকটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, তারপর ম্যাগনেসিয়াম কার্বনেট, যা যা আছে এখানে একদম একদম সুন্দর করে, যেন কোথাও কোনো ভুল না হয় একটু দিয়ে নিবে, আর কমা ইউজ করবে। হ্যাঁ, আলাদা করতে গেলে। এই যে, আর এগুলো দিয়ে করার পর আমি কি দেখলাম, যে প্রতি ক্ষেত্রে উৎপন্ন কি হয়েছে বলো তো, প্রত্যেকটার সাথে পরীক্ষণের পরে কি উৎপন্ন হয়েছে দেখো তো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকেই নির্দেশ করে। আর আরেকটা কথা বলি, অবশ্যই পরীক্ষণের পরে তোমরা সতর্কতা লিখবা। হ্যাঁ, সতর্কতা তোমার আর্টকে আরো সৌন্দর্য বাড়াবে, আর মাস্ট দিবা। দেখো আমরা এক্সপেরিমেন্ট নং 3-এ চলে এসেছি, আর পেজ নং 14-এ চলে আসছি। এই যে দেখো এখানে আমাদের যে এক্সপেরিমেন্ট নম্বর, যে পরীক্ষা নম্বর 3টা, সেটা কি ছিল দেখো তো, সোডিয়াম ক্লোরাইড অথবা, এখানে কিন্তু অথবা দেয়া, ফেরাস সালফেট লবণের ক্যালাস গঠন। আচ্ছা আমি বলি, এখানে কিন্তু আমার 2টা দেওয়া আছে। হ্যাঁ, হয়তো ঢাকার বিভিন্ন স্কুল বা গ্রামে তোমরা যেখানে যে থাকো, হয়তো তোমাদের টিচার স্কুল কর্তৃক তোমাকে 2টা নাও করতে বলতে পারে, তোমাকে হয়তো বলবে যে কোনো একটা, সোডিয়াম ক্লোরাইড হতে পারে বা ফেরাস সালফেট লবণের ক্যালাস, যেটা হোক তুমি 2টার একটা করবা। বাট আমি তোমাকে 2টাই দিয়ে দিয়েছি, যার স্কুল যেটা নির্দেশ করবে সে সেটাই করবে। ওকে, আর 2টা বললে তুমি 2টাই করবা। এই যে পেজ নং আর এক্সপেরিমেন্ট 3, এখানে এসে যে চিত্র অঙ্কন করার পরে কি পেলাম, যে ফেরাস সালফেট, হ্যাঁ, এই যে সম্পর্কে দ্রবণের প্রস্তুতকরণ আর ক্যালাসটা এখানে যে দিয়ে দিলাম। হ্যাঁ, ভালো করে একটু খেয়াল করো, চিত্রটা কপি করতে পারো। এই যে ফেরাস সালফেটের সংকেত, হ্যাঁ, এটা ফিল্টার পেপার, প্রত্যেকের নাম অবশ্যই ইন্ডিকেট করতে হবে। ওকে, ক্লিয়ার, স্ক্রিনশট নিয়ে নাও। এই যে এবার আমরা কি করবো, এই যে ফেরাস সালফেট লবণের ক্যালাস গঠন, এই যে মূলনীতি ভুলেও ভুলবা না সংকেত দিতে, কার্যপ্রণালী ভুলেও যেন ভুলবে না। এই যে ফেরাস সালফেটকে পানিতে দ্রবীভূত করে বিভিন্ন অপদ্রব্য দূর করি। এই যে যা যা করেছো তুমি লাইন বাই লাইন তা লিখবে, এভাবে গঠিত হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখো ফেরাস সালফেট, এই যে একটা কিন্তু ইনটু আছে, খেয়াল করবা, 7, অর্থাৎ কি এখানে 7 মোল পানি আছে, খেয়াল করবা। এই দানাগুলো যোগ ফেরাস সালফেটের সাথে কি করেছে, 7 মোল পানি যুক্ত করেছে। এখানে কিন্তু আবার ভুল করে যেন আবার ইনটুটা না দাও না। ওকে, এই যে এগুলো কিন্তু ভালো করে মানে একদম স্ফুটিতভাবে দিয়ে দিবে। এবার ব্যাখ্যা দেখো, এখানে দেখো সম্পৃক্ত ফেরাস সালফেট দ্রবণে কি কি আছে, এই যে সব এখানে একদম ব্যাখ্যাটা দিবা একদম সুন্দর করে। ফলাফল, সতর্কতায় যে একটা লেখার পরে সেম এইভাবে একটু করে 1 লাইন স্পেস রাখবে। ওকে, স্পেস রাখবে, দেখতে ভালো লাগে। এখনো কিন্তু তোমার এক্সপেরিমেন্ট নম্বর 3 চলছে, আর পেজ নাম্বার তুমি 16-এ চলে এসছো। আর আরেকটা কথা বলি, তোমরা অনেকেই আছো যারা অন্যকে দিয়ে ব্যবহারিক খাতা প্রস্তুত করো। এতে করে কি হয় জানো, এতে করে তোমার অভিজ্ঞতা কমে যায়। হয়তো আমাদের দেখো আজকাল অনেকেই টাকা নিয়ে এইগুলো করে দেয়, 100, 200, 150 টাকা হয়তো নিতে পারে, বাট এটা তোমার নিজেরটা নিজে করাই বেটার আমি মনে করি। এই যে কাজগুলো করছো, আসলে এটা কিন্তু বেসিক্যালি তোমাদের এখানে নয়, ইন্টারে গেলে লাগবে। তুমি এই বিষয়ে তোমার জ্ঞানার্জন হলো, অন্য কাউকে দিয়ে করাবে না, বুঝে বুঝে নিজে যা পারো। ওকে, আর আমি তো বলেই দিচ্ছি কিভাবে লিখতে হয়, একটু চেষ্টা করবা নিজেরটা নিজে করার। অন্যকে ভিডিও শেয়ার করে দিলা যে একটু করে দাও, নো, এটা করবা না। কারণ তোমার জিনিসটা, তোমার ব্যথা একটু বেশি থাকবে, যত্নটা তোমার মধ্যে বেশি থাকবে। একটু কাটাছেঁড়া করলে খাতাটা দেখতে অসুন্দর লাগবে। ওকে, দেখো এই পরীক্ষা সম্পর্কে কি কি দিয়েছি এখানে দেখো তো, ফেরাস সালফেটের সাথে ইনটু দিয়েছি 7 মোল,
7 মোল পানি। হ্যাঁ, এটার সাথে লবণের মনোক্লিক দিয়েছি, ক্যালাস কটন পাওয়া যাবে। আচ্ছা, ওকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এখন দেখো আমাদের পরীক্ষা নং 3-এর মধ্যে আরো কি কি আছে। এই যে দেখো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডটা কি জানো তো তোমরা? এটা কিন্তু লবণ। হ্যাঁ, এটা কিন্তু লবণ বোঝানো হচ্ছে। দেখো একটা ভিকার নিয়েছি, একটা গ্লাস, একটা রড নিয়েছি, যে আমার হাতে ধরে নাও, এটাই আমার হাত। হ্যাঁ, আমার হাতে একটা রড নিয়েছি, আর এই যে পানি দিয়েছি, আর সোডিয়াম ক্লোরাইড বলতে কিন্তু লবণকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? আর এই যে এখন আরেকটা কি করছি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, এই যে ফিল্টার ভেবে নাও, ফিল্টার পেপার সহ ফানেল। ফানেল মানে কি বলো তো? একটা কার্ক, যেখানে কিনা ঢাললে নিচে পড়ে। ওকে, এই যে প্রস্তুত দ্রবণ, গ্লাস রড, সুতা, সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস, অতিরিক্ত দ্রবণ। ওকে, আর সবচেয়ে মনে রাখবা এই যে চিত্রটা, অবশ্যই এই যে চিত্র সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতকরণ ক্যালাস। এটা তোমরা দিয়ে নিতে হবে। এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের ক্লাস কি কি করেছো তুমি এখানে। ওকে, আসলে বিষয়গুলো কিন্তু খুব সোজা, বাট অজানা থাকলে তো একটু কঠিন লাগে, এটাই। আর তোমরা অজানা থাকবে না কেন? নতুন, যারা নতুন করছো, সহজ কিছুই তো অনেক কঠিন মনে হয়, তাই না? তোমাদের উদ্দেশ্য করেই কিন্তু আমার আজকের এই কাজটা করা। দেখো পেজ নম্বর কততে? 19 আসছে, এক্সপেরিমেন্ট 3। ওই যে এখানে কিন্তু 2 পর্যন্ত দিয়েছে, 3, 4, 5, 6, এই যে 7, এই যে এখানে কিন্তু চলে আসছে। ওকে, কি কি করেছো তুমি, ওখানে কি কি দিয়েছো, একবার রিডিং করবে, তুমি বুঝতে পারবে। আর কোথাও না বুঝলে কমেন্টে জানাবে, হ্যাঁ, বুঝিয়ে দেব। এই যে এক্সপেরিমেন্ট 3 চলছে, বাট এই যে দেখো কি কি ছিল। সতর্কতা কিন্তু মাস্ট, সতর্কতা দিতে হবে তোমাকে, মাস্ট। এই যে দেখো এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো, এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে গরম অবস্থায় খেয়াল করবে কিন্তু কি কি ছিল, একদম ডিটেলস দেখবে। শীতল অবস্থা করলে কি হবে, আর গরমে থাকলে, তাপমাত্রায় থাকলে কি হবে। এবার দেখো আর কি আছে। কার্বনেট লবণের সাথে পানি ও অ্যাসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা। দেখো এখানে কতগুলো টিউব নেওয়া হয়েছে, দেখেছো? এগুলো কিন্তু টেস্ট টিউব। পানি, ন্যাপথলিন, কখনো দেখেছো এটা? ন্যাপথলিন এটা কিন্তু পানিতে দ্রবীভূত নয়, তাই এটা কি নিচে দানা হিসেবে রয়ে গেছে। আর এটা কি তুতে পানিতে দ্রবীভবন, এই যে তুতের যে অবস্থা এটা। আর চিনি যে পানি, এই যে চিনির পানির দ্রবণ নেওয়া হয়েছে, এখানে লবণ পানির দ্রবণ নেওয়া হয়েছে। আর এটা কি বোঝানো হচ্ছে দেখো তো, এখানে কিন্তু একটা ব্যাটারি। হ্যাঁ, এটা হলো তোমরা দেখতে পারো বাসায় তো কারো নষ্ট মোবাইল ব্যাটারি নিলে ততটা বুঝতে পারবে না, তোমরা রিমোট অথবা দেয়াল ঘড়ির ব্যাটারি নিতে পারো। সেম এই ঘটনাটা তোমরা দেখতে পাবে, একটা প্লাস থাকবে, মাইনাস থাকবে, অর্থাৎ ঋণাত্মক প্লাস ধনাত্মক চার্জ আধান থাকবে, যেখানে নেগেটিভ আর পজিটিভ দেওয়া থাকবে। হ্যাঁ, তো এই দেখো তোমরা এই যেটা যদি স্থাপন করো, এটা কিন্তু আসলে এখানকার চিত্র হলেও ক্লাস 8-এই তোমরা এটা পড়েছিলে। হ্যাঁ, দেখো আয়নিক যৌগ, এই চিত্রটা কিন্তু আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী, আর এটা কিন্তু সমযোজী যৌগের বিদ্যুৎ পরিবাহী। এবার এটা দেখো, এটা কিন্তু এই যে এটা দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি বলতো? এটা কিন্তু লবণ পানি, যেখানে কিনা বিদ্যুৎ পরিবাহী। ওকে, এখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, কারেন্ট, বিদ্যুৎ বলতে কিন্তু কারেন্ট উৎপন্ন হতে পারে। যেখানে তুমি পানি চিনি দিয়ে গঠন করবা, এখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হতে পারবে না, বুঝছো? বর্তমানে তোমরা হয়তো বিষয়টা জানবে, তোমার বিশ্বেই যে দেখো কত লোডশেডিং। তো এই গবেষণা করে কিন্তু এই যে লবণ পানি দিয়ে বিভিন্ন লাইট জ্বালানোর পদ্ধতি গুগল সার্চ করলে কিন্তু তোমরা পাবা বিষয়গুলো। এই যে নতুন নতুন যে ব্যাটারি তোমার লাইট জ্বালানোর পদ্ধতি তারা বের করে ফেলেছে, লবণ পানি দিয়ে, সমুদ্রের যে পানি ওটা দিয়েও লাইট জ্বালানো হচ্ছে। সেম যে এই যে পরীক্ষণের মাধ্যমে এটা শেখার বিষয়। হ্যাঁ, চিনির পানিতে কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, যেখানে চিনি দিয়ে পানিটা গোলালে এখানে কিন্তু তুমি কারেন্ট উৎপন্ন করতে পারবা না, আর লবণ পানি দিলে সেটা অবশ্যই তুমি পারবে। ওকে, লবণ কি? এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। হ্যাঁ,
আর এই যে এটা কিন্তু ব্যাটারির সংযোগ, এই ব্যাটারি, এই যে এটা ভালো করে রাখবে। আর আর প্রত্যেকটা অংশ তোমাকে চিহ্নিত করতে হবে। হ্যাঁ, এই যে দেখো, এই যে এই সংকেতগুলো ভালো করে লিখবে, কমা ইউজ করে করে। হ্যাঁ, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, এই যে এগুলো একটু ভালো করে আসলে বললে তো শেষ হবে না, বলো। নাও স্ক্রিনশট মেরে লিখে নাও পেজ নং, আর এক্সপেরিমেন্ট লিখতে যেন ভুলবে না, লিখে নাও। দেখো 23 আর হলো 4, এই যে দেখে নাও যোগের নাম কি কি দিয়েছিলাম এখানে। দেখো খাদ্য লবণ যেটা আমরা খাই, চিনি, তুতে তো তোমরা নিশ্চয়ই, এটা একটা কালার যেখানে পানির মধ্যে দিয়ে, আসলে এটা অনেকে দেখেনি। তোমরা যদি কোনো ফার্মেসিতে, ডিসপেন্সারিতে গিয়ে বলো, তখন কিন্তু তুমি নিজেই তুতে দেখতে পারবে। এগুলো আসলে নিজেদের দেখা উচিত। আর ন্যাপথলিন তো তোমরা জানো, এটা আসলে বিভিন্ন পরিষ্কার কাপড়েও দাও তোমরা ফ্রেশ রাখার জন্য। এগুলো বললে বোঝা যায় না, সামনে এনে অনেকে মানে সামনে চিনে, বাট নাম বললে চিনে না। এই যে সিদ্ধান্ত কি হয়েছিল, সমযোজী যৌগে এবং আয়নিক যৌগে। হ্যাঁ, এই যে দেখো বিদ্যুৎ প্রবাহিত হয়, এগুলো একটু খেয়াল করে লিখবে, কোনটায় বিদ্যুৎ প্রবাহিত হয় আর কোনটায় বিদ্যুৎ প্রবাহিত হয় না। হ্যাঁ, ওকে। এই যে ব্যাখ্যা আর ফলাফল, এ হলো সতর্কতা। পেজ নাম্বার আর এক্সপেরিমেন্ট নাম্বার ভালো করে লিখবে। এবার দেখো এখানে 25 পেজ আর এক্সপেরিমেন্ট নাম্বার 4 এসো এখানে। দেখো এখানে আমাদের পরীক্ষাটা কি ছিল, তুতের মধ্যে ক্যালাস পানির উপস্থিতি ও তার পরিমাণ নির্ণয় করি। দেখি প্রমাণ, যেটা পরিমাণের প্রমাণ। দেখো এখানে কি কি আছে, একটা রড দেয়া আছে, তারপর এই যে এটা পোর্সেলিন বেসিন, এটা কিন্তু একটা বেসিন, যে এটা কিন্তু একটা এরকম বেসিন, আবার হাত মুখ ওয়াশের বেসিন ভেবো না। হ্যাঁ, এটা একটা বেসিন, হ্যাঁ, যেটা কিনা পোর্সেলিন বেসিন বলে। তো এটাকে কিন্তু তাপ দেওয়া হচ্ছে, এটাকে তাপ দেওয়া যায়। হ্যাঁ, এই হলো তুতে, এখানে দেওয়া হয়েছে তার জ্বালিয়ে, এই তার জালির উপরে এটা বসিয়ে তাপ দেওয়া হচ্ছে আগুন জ্বালিয়ে। ত্রিপদী স্ট্যান্ড, ত্রিপদী মানে কি 3 পাওয়ালা স্ট্যান্ড দিতে হবে তোমাকে, তা নাহলে এটা পড়ে যাবে। হ্যাঁ, বনসেল বার্নার মানে এটা আগুনের একটা শিখা। ওকে, তুতে ক্যালাস পানির উপস্থিতি, এই চিত্র লিখতে যেন ভুলো না। এবার এসো, যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, যেটা তোমরা অবশ্যই কোন অধ্যায়, নিশ্চয়ই 6ষ্ঠ অধ্যায় করেছ। হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায় অঙ্কগুলো যারা করেছো, এটা কিন্তু তার জন্য কিছু না। হ্যাঁ, যে কপার সালফেট ইনটু 5 মোল পানি দেওয়া আছে এখানে। হ্যাঁ, এখানে কত মোল পানি, এটা কিন্তু দিতে ভুলবে না। আর এই যে একটা ত্রিভুজ চিহ্ন দেখছো না, এটা কিন্তু তাপের চিহ্ন, ভুলেও যেন ভুলো না। ভেবো না যে এটা জাস্ট একটা ডিজাইন করেছি, আসলে না, এটা তাপ দেওয়া হলে কি উৎপন্ন হচ্ছে, উৎপন্ন প্রোডাক্ট যেটা কি হচ্ছে, কপার সালফেট প্লাস 5 মোল পানি। হ্যাঁ, ওকে, এটা হলো নীল আর এটা হলো সাদা। এবার তোমরা অঙ্কটা করে নিও, কারণ এটা আণবিক ভর বের করে প্লাস মাইনাস করে, এটা যারা এই অধ্যায় করেছো তাদের জন্য অঙ্কটা এটা কোনো বিষয় না। ওকে, বের করে নিও, আণবিক ভর বের করবা আর প্লাস মাইনাস করবা, দেখবা এটা বেরিয়ে গেছে। 6ষ্ঠ অধ্যায়ের এই অঙ্ক এটা। প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য যেটা তুতে, এই যে দেখো, আর তুতের যে সংকেত, এটা কিন্তু তুতের সংকেত, ভালো করে এটা দেখবে। এখানে কিন্তু একটা ইন্টু চিহ্ন আছে, আবার সবাই যেন ভুলে যেন আবার মনে করো না যেটা আমি কমা দিয়েছি। হ্যাঁ, কপার সালফেট, আর এখানে কিন্তু 5 মোল পানি আছে। হ্যাঁ, ওকে। এই যে দেখো, এই যে ওখানে 2টা ছিল আর এখানে আছে 3, 4, এরকম করে প্রত্যেকটা সুন্দর করে ব্যাখ্যা দিবে। আর এই যে এখানে আছে, এই যে তোমরা কিন্তু এটা খুব ভালো করে, এখানে যেন কোনো রকম যেন ভুল করো না। এখানে কিন্তু ছোটখাটো একটা অঙ্ক আছে, যেটা তোমরা 6ষ্ঠ অধ্যায় করে, মানে মেন বইয়েরও এরকম একটা অঙ্ক আছে। এটা একটা সৃজনশীল কিন্তু। হ্যাঁ, গত বিকারণে মনে হয় এরকম একটা সৃজনশীল আসছিল, তোমরা খেয়াল করবা। এই সেম সৃজনশীল, এটা হয়তো তোমাদেরকে এখন প্র্যাকটিক্যাল আকারে দিয়েছে, বাট এটা বিকারণেস স্কুলে সৃজনশীল আকারে দিয়েছিল। যারা করেছে অধ্যায়গুলো, 6ষ্ঠ অধ্যায় যারা ভালো করে করেছে তাদের জন্য এটা কোনো বিষয় না। আর এখন যদি আমি অঙ্ক করতে যাই, আমার তো টাইমটা অনেক খেয়ে যাবে।
এটা তো প্র্যাকটিক্যাল খাতা, হ্যাঁ। আর তোমরা এগুলো করে নিও সৃজনশীল আকারে, এগুলো যেগুলো আছে, যে যদিও আমি এখন প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলতেছি, বাট এটা না, তোমাদের জন্য আমি পরবর্তীতে আরও কিছু ভালো কাজ করব আশা আছে। পেজ নাম্বার এবং এক্সপেরিমেন্ট নাম্বারটা দিয়ে নিও। হ্যাঁ 24 আর এক্সপেরিমেন্ট নাম্বার 5, এখান থেকে কী কী পেয়েছো ফলাফল আর সতর্কতা। ওকে, স্ক্রিনশট মেরে নাও। এই যে দেখো, এই যে একটা দেওয়া আছে, দেখো একটু ভালো করে দেখো, এই যে চিত্রটা একটু ভালো করে আঁকতে হবে। তোমরা কিন্তু অনেকে কি করো, ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো এই যে মনে হয় যে এগুলো মনে হয় নিজে, এটা কিন্তু কি এগুলো বলো তো, এই টেস্ট টিউবের ভিতরে কিন্তু পানি যখন শীতল করবা, মিশ্রিত কার্বনেট লবণের যে দ্রবণটা কি হবে, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ এই যে কার্বন ডাই অক্সাইড, আর এই যে এটা কি, এটা ভিনেগার যোগ করা হয়েছে এটার সাথে। ভিনেগার যোগ করলে কি অবস্থা হবে, বুদবুদগুলো কেমন হবে। তোমরা কি করো, যে যার মতো ইচ্ছে মতো গোল 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 করে দিয়ে দাও, আসলে কিন্তু তা না। এই দুইটার একটা দেখো, এটা কিন্তু ভিনেগার যোগ করা, হ্যাঁ। তারপরে এখানে কিন্তু একটা অ্যাসিড যোগ করা, হ্যাঁ এই যে এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ। এই অ্যাসিড যোগ করলে কি হবে, শীতল অবস্থায়, এই যে একটু খেয়াল করে, এটা কিন্তু শীতল অবস্থায় শীতল পানির মিশ্রিত কার্বনের লবণের দ্রবণ, আর এটা হলো শীতল পানির মিশ্রণে কার্বনের লবণের দ্রবণ, একই কিন্তু, হ্যাঁ। কিন্তু এটার মধ্যে যুক্ত ছিল Cl অ্যাসিড, তারপর CO2 কার্বন ডাইঅক্সাইড যুক্ত ছিল। কোনটা যোগ করলে কি হবে, এটার থেকে এটার তুলনায়, যে এটার তুলনায় এটা কম, এটার তুলনায় কিন্তু এটা বেশি। আবার এই দুইটা একটু লক্ষ্য করো বাবা, দেখো গরম পানি মিশ্রিত, হ্যাঁ, আর এটা কিন্তু গরম পানি মিশ্রিত, বাট এখানে কিন্তু HCl থাকবে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড। একটু ভালো করে খেয়াল করবে, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডই তো, এটা বুদবুদ করছে, কিন্তু এইটার তুলনায় কিন্তু এটা কম। অনেকে ইচ্ছে মতো খালি ঘুরাইতেই থাকো। আমি অনেকের এই খাতা দেখলাম, যারা না বুঝে শুধু আসলে তুলনাটা করবা, এটার সাথে এটা কম, আবার এটার থেকে এটা কম, ওকে। আর এই যে নামগুলো একটু ভালো করে দিয়ে নিও। এটা কিন্তু গরম পানি, বারবার বলছি, গরম পানির সাথে মিশলে কি হবে, একই জিনিস, ভিনেগার আর হলো অ্যাসিড, ভিনেগার আর হলো অ্যাসিড। এটা হলো ঠান্ডা পানি অর্থাৎ শীতল পানি, এটা হলো গরম পানি। গরম পানি আর শীতল পানির মধ্যে কি হবে, গরম পানির মধ্যে কি হবে আর শীতল পানির মধ্যে কি হবে। আর চিত্রটা কিন্তু একটু ভালো করে তোমরা এই যে নামটা একটু নামকরণটা ভালো করে ফেলবে। আচ্ছা, এখানে দেখো এক্সপেরিমেন্ট নাম্বার 6 চলছে, কার্বনেট লবণের সাথে পানি ও অ্যাসিডের মিশ্রণ করে বিক্রিয়ার হার পরীক্ষা, মূলনীতি, প্রয়োজনীয় উপকরণ যা যা ছিল। এই চিত্রটাকেই এখানে বর্ণনা করা হয়েছে, যা যা নিয়েছিলাম। দেখো, গরম পানির জায়গায় ঠান্ডা পানি বা শীতল পানি লেখা না, যেটা যেই লাইন সেটা সেভাবেই লিখবে। পর্যবেক্ষণ, তুমি এটা করার পরে কি দেখতে পেলা, কি হলো তাতে, এবার ব্যাখ্যা, হ্যাঁ নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দিও। ওকে, ভালো করে দেখো। এই যে দেখো, এগুলো কিন্তু লিখতে ভুল করবে না, যে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ দূর করতে ঝাঁপিয়ে হয়েছে, কার্বন ডাই অক্সাইডের বুদবুদ। আমার ভিডিওটা এর মধ্যেই শেষ হয়ে যাবে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই দেখো ফলাফল তুমি যা পেলে, ডি টিউবের বিক্রিয়ার হার বেশি হয়েছিল, আর এটা কি যে সময় নির্ণয় করতে হয়েছে স্টপ ওয়াচের সাহায্যে, যা যা করেছি আর কি, এটাই। এবার দেখো, এদিকে হয়তো কিছু পেজ থেকেও যেতে পারে, তোমার ইচ্ছা হলে রেখেও দিতে পারো, এটা তোমার বিষয়, আসলে এটা যায় আসে না। তবে শেষ বেলায় বলছি, লেখার মধ্যে কোনো কাটাছেঁড়া বা ঘষা মাজা করবে না, ওকে। কোথাও কোনো লাইন যদি বুঝতে না পারো আমাকে জানাবে, কমেন্ট করবে, হ্যাঁ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার দ্বারা যদি তোমার একটু উপকৃত হয়ে থাকো তোমরা, তাহলে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, ওকে। আল্লাহ হাফেজ।